আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা পরিপাক ও শ্বসনের যে বাকি যে টপিকগুলো সেগুলো পড়ানোর চেষ্টা করছি। তো দেখো, আমাদের গত ক্লাসে আমরা পড়েছিলাম পরিপাকটা আসলে কিভাবে হয়ে থাকে। তো তিনটা জায়গায় পরিপাক হয়। একটা হচ্ছে মুখগহ্বরে পরিপাক হয়, এটা হচ্ছে পাকস্থলিতে পরিপাক হয়। পাকস্থলিতে পরিপাক হওয়ার পরে ফাইনালি খাবারটা ক্ষুদ্রান্ত্রে পরিপাক হয়। কোথায় পরিপাক হয়? ক্ষুদ্রান্ত্রে পরিপাক হয়। তো ক্ষুদ্রান্ত্রে কয়টা জিনিস থাকে? ক্ষুদ্রান্তে থাকে অগ্নাশয় রস এবং কি আন্তরিক রস। ক্ষুদ্রান্তে কি থাকবে? হ্যাঁ, অগ্নাশয় রস এবং আন্তরিক রস। অগ্নাশয় এবং আন্তরিক রসের কারণে খাবারটা পরিপাক হয়। তো আমরা ক্ষুদ্রান্ত্রের পরিপাক যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে শর্করা, আমিষ এবং চর্বি। আমরা শর্করাটা পড়ছি, গত ক্লাসে আমরা শর্করাটা পড়লাম। হ্যাঁ, আজকে আমরা আমিষ এবং চর্বিটা পড়ব। তাহলে ক্ষুদ্রান্তে পরিপাক আমরা কি পড়ব? ক্ষুদ্রান্তে পরিপাক। কোনটার ক্ষুদ্রান্তে পরিপাক পড়ব? আমিষের ক্ষুদ্রান্ত পরিপাক পড়ব। আমিষে, তাহলে দেখো, তো ক্ষুদ্রান্তে পরিপাকটা আমরা পড়ব, সেটা হচ্ছে কার পরিপাক? আমিষের। তো ক্ষুদ্রান্তে কি কি আসে আমি বলি। ক্ষুদ্রান্তে খাবার পরিপাকের জন্য তিনটা জিনিস আসে। একটা হচ্ছে যে অগ্নাশয় রস, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে আন্তরিক রস। একটা হচ্ছে অগ্নাশয় রস, আর একটা কি, আন্তরিক রস। তো ক্ষুদ্রান্তে পরিপাকটা যদি হয়, লেখাটা কি দেখা যাচ্ছে নাকি ভিডিও কি আটকে আছে? না সব কিছু দেখা যাচ্ছে? আমাকে একটু জানাও তো। ভিডিও আটকে আটকে আসতেছে নাকি দেখা যাচ্ছে? এখন দেখো তো, এখন ক্লিয়ার দেখা যায় কিনা দেখো তো। হ্যাঁ, তাহলে ক্ষুদ্রান্তে খাবারটা পরিপাক হয় ক্ষুদ্রান্তে পরিপাক হবে দুইটার, মানে আমরা গত ক্লাসে পড়লাম যে ক্ষুদ্রান্তে শর্করা কীভাবে পরিপাক হয়। তো আজকে আমরা শিখব ক্ষুদ্রান্তে কীভাবে আমিষটা পরিপাক হয়, কীভাবে চর্বিটা পরিপাক হয়। তো ক্ষুদ্রান্তে পরিপাক, ক্ষুদ্রান্তে কার পরিপাক? আমিষের পরিপাক। আমরা লিখব কার পরিপাক? প্রথমে আমরা শিখতেছি আমিষের পরিপাক। যেহেতু গত ক্লাসে আমরা গত ক্লাসে শর্করার পরিপাকটা আমরা পড়েছি, তো আজকে আমরা আমিষের পরিপাকটা পড়ব। তো আমিষের পরিপাকটা যদি পড়ি তাহলে আমাদের কিছু আমিষকে ইংলিশে কি বলা হয়? প্রোটিন বলা হয়, তাই না? তো এই আমিষের পরিপাকটা দুইটা রস দিয়ে হবে।
দুইটা রস দিয়ে হবে। একটা হচ্ছে অগ্ন্যাশয় রস, একটা হচ্ছে অগ্ন্যাশয় রস দিয়ে, একটা হচ্ছে অগ্ন্যাশয় রস দ্বারা, একটা অগ্ন্যাশয় রস এবং আরেকটা হচ্ছে আন্তরিক রস। আচ্ছা, আমরা একটু পাশে লিখি। একটা হচ্ছে অগ্ন্যাশয় রস, অগ্ন্যাশয় রস দ্বারা, অগ্ন্যাশয় রস, এবং আরেকটা কি থাকবে, আন্তরিক রস। তো ক্ষুদ্রান্তে দুইটা রস থাকবে, একটা হচ্ছে অগ্ন্যাশয় রস, একটা হচ্ছে আন্তরিক রস। তাহলে এই অগ্ন্যাশয় রসে কিছু এনজাইম থাকে। তাহলে দেখো, অগ্ন্যাশয় রসের এনজাইম দ্বারা খাবারটা পরিপাক হবে, এবং আন্তরিক রসের এনজাইম দ্বারাও আমিষটা পরিপাক হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে অগ্ন্যাশয় রসের এনজাইমগুলো কি কি রয়েছে সেটা আমরা খেয়াল করব। আন্তরিক রসের এনজাইমগুলো কি কি রয়েছে, তো এখানে সবই হচ্ছে মোটামুটি অগ্ন্যাশয় রসের এনজাইম। তো আমি যদি বলি, একটা একটা করে ট্রিপসিন থাকবে। কি থাকবে, ছোট করে লিখতে হবে, ট্রিপসিন, এগুলো এনজাইমের নাম। ঠিক আছে, তারপর হচ্ছে কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যামিনোপেপটাইডেস, তারপরে ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজেনেস ইলাস্টেস। ঠিক আছে, আর আন্তরিক রসে অ্যামিনোপেপটাইডেস। আন্তরিক রসে একটা এনজাইমই থাকবে, সেটা অ্যামিনোপেপটাইডেস। তাহলে দেখো, মানে আমি কি বললাম, যে আমাদের খাবারটা তিনটা জায়গায় পরিপাক হয়, মুখগহ্বর, তারপরে হচ্ছে পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের মধ্যে আবার দুইটা রস থাকে, একটা হচ্ছে অগ্ন্যাশয় রস আর হচ্ছে আন্তরিক রস। এই ক্ষুদ্রান্তের অগ্ন্যাশয় রসের এনজাইম দিয়ে, কিছু এনজাইম দিয়ে আমিষটা পরিপাক হবে, এবং আন্তরিক রসের কিছু এনজাইম দিয়ে আমিষটার পরিপাক হবে। ঠিক আছে, তাহলে কি কি এনজাইম দেখো, তোমরা এই জায়গায় ছন্দটা ইউজ না করার ভালো। এখানে ঠিকঠাক আছে না? কিরে, আমাকে দেখা যাচ্ছে না কেন? ভিডিওর সামনে তো আমি নাই। দেখা যাচ্ছে রে। ক্লিয়ার এখন? আচ্ছা, অল ক্লিয়ার। তো যেটা বলছিলাম, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস ইলাস্টেস। এখানে হচ্ছে অ্যামিনোপেপটাইডেস। তো যাই হোক, এখন যে বিষয়টা সেটা হচ্ছে ট্রিপসিনকে যদি একটু খেয়াল করো, হ্যাঁ, তো আমরা এই যে অগ্ন্যাশয় রসের মধ্যে আমিষ পরিপাকের জন্য অগ্ন্যাশয় রস থেকে কি এনজাইমগুলো আসে, আন্তরিক রস থেকে কি কি এনজাইমগুলো আসে, সেটা তোমরা একটু খেয়াল করে পড়বা।
এবং এখানে ছন্দটা ইউজ না করলেই মনে হয় বেটার, কারণ এমনিতেই ছন্দ টন্দ এগুলো বেশি হয়ে গেলে একটা হ্যাসেল হয়ে যাবে বা মনে রাখাটা একটু কষ্ট হয়ে যাবে। জন্য যেখানে একদম যেটা মনেই থাকছে না সেক্ষেত্রে আমরা হয়তো বা ছন্দ বা গল্পগুলো আমরা দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে দেখো নামগুলো একটা মিল আছে, নামের মধ্যেই উচ্চারণগতভাবে একটা মিল রয়েছে, সুতরাং এখানে ছন্দটা অ্যাভয়েড করলেই মনে হয় বেটার। এবং তুমি যদি চেষ্টা করো, আমি টেকনিকটা তো বলেই দিলাম, সেটা হচ্ছে তুমি শুধু এনজাইমের নামটা মুখস্থ করবা, পুরা বিক্রিয়াটা তোমার মুখস্থ করার দরকার নেই। জাস্ট তুমি মনে রাখবা আমিষ পরিপাকের জন্য অগ্ন্যাশয় রস থেকে কী কী এনজাইম ব্যবহৃত হয়, আন্তরিক রস থেকে কী কী এনজাইম ব্যবহৃত হয়। তো তুমি সেটা শিখবা যে আমিষ পরিপাকের জন্য ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেস, তাই না? তো খুব একটা কঠিন লাগার কথা না। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেস। তুমি যদি 5-6 বার এটা মনে মনে বলো, মনে মনে যদি 5-6 বার বলো বা মুখে মুখে যদি বলো 5-6 বার বা 1 মিনিটই ধরো, 1 মিনিট যদি বলো, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। দেখো আমি আবারও তোমাদেরকে বলতেছি, আমিষ পরিপাকের জন্য যে এনজাইমগুলো, আমিষের ইংলিশ কি? প্রোটিন না? আমিষের ইংলিশ হচ্ছে প্রোটিন। আমিষের ইংলিশ কি বলো? আমিষের ইংলিশ হচ্ছে প্রোটিন। আমিষের ইংলিশ কি? প্রোটিন। তো প্রোটিনের টিন দিয়ে মনে রাখবা, প্রোটিন। তাহলে প্রোটিন পরিপাকের জন্য কি দরকার? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস। ট্রিপসিন এটার সাথে মিল আছে কাইমোট্রিপসিন, ট্রিপসিন তার সাথে মিল রয়েছে কাইমোট্রিপসিন। কার্বোট্রিপসিনের এই যে কার্বোট্রিপসিন, তারপর আবার এটা ক দিয়ে শুরু, কার্বক্সিপেপটাইডেস, তারপর আবার এটা অ্যামিনোপেপটাইডেস, তারপর ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ইলাস্টেস, কোলাজিনেস। তো দেখো, বা কোলাজিনেস, ইলাস্টেস। তো এই জিনিসগুলো তুমি যদি একটু কষ্ট করে একটু পড়তে পারো বা মানে একটু খেয়াল করে যদি পড়ো, তাহলেই হয়ে যাচ্ছে কিন্তু। তাই আমি আবারও বলি, যে কয়েকবার কবিতার মতো একটু করে পড়ার চেষ্টা করবা। আমি যদি প্রথম থেকে যদি বলি, সেটা হচ্ছে প্রথম থেকে যদি আবার বলি আমি, সেটা হচ্ছে প্রোটিন পরিপাকের জন্য আমার লাগবে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেস। ক্লিয়ার দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করো তো, আমি ওই ফোনটাতে দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি জানো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই এনজাইমের নামগুলো আগে মুখস্থ করব, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের মনে আছে আমিষকে 2 নম্বর খাবার না? তাহলে 1 নম্বর খাবার কি? শর্করা। 2 নম্বর খাবার কি? আমিষ। 3 নম্বর খাবার চর্বি। দেখো 1 নম্বরটা মানে শর্করাটার পরিপাকটা শুরু হয় আমাদের মুখগহ্বরে, মানে 1 নম্বরে। 2 নম্বরটার পরিপাক শুরু হয় পাকস্থলীতে। 2 নম্বর বলতে কোনটা? 2 নম্বর বলতে আমরা আমিষটা, প্রোটিনটাকে বুঝি। তো প্রোটিনের পরিপাকটা আগে কোথায় শুরু হয়েছিল? পাকস্থলীতে শুরু হয়েছিল। আর পাকস্থলীতে শুরু হয়ে এই প্রোটিন থেকে কি হয়ে গেছিল? প্রোটিনটা ভেঙে পেপটন এবং প্রোটিউজ হয়ে গেছিল। মনে আছে কি হয়েছিল? পেপটন এবং প্রোটিউজ। তো তাহলে দেখো পাকস্থলীতে প্রোটিনটা, তো প্রোটিন তো আর প্রোটিন নাই, এটা পাকস্থলীতে প্রোটিনটা কি হয়ে গেছিল? পাকস্থলীতে প্রোটিনটা পেপটন ও প্রোটিউজ হয়ে গেছিল। কি হয়ে গেছিল? পেপটন ও প্রোটিউজ বা প্রোটিউজ পেপটন। আমরা বলবো যে প্রোটিউজ, তাহলে আমরা বলবো প্রোটিউজ পেপটন। তাহলে দেখো, তাহলে কার উপর কাজ করবে? প্রোটিনের উপর তো আর কাজ করবে না, প্রোটিন তো আগেই ভেঙে গেছে, পাকস্থলীতে ভেঙে গেছে, এখন তো এটা ক্ষুদ্রান্তে আসছে, তো এটা সরাসরি প্রোটিনের উপর কাজ করতে পারবে না। এটা কাজ করবে প্রোটিনের যে ভাঙা অংশ, মানে কিসের উপর? পেপটন প্রোটিউজ, পেপটন প্রোটিউজের উপর কাজ করবে। কি কাজ করবে? পেপটন প্রোটিউজের উপর। সরাসরি প্রোটিনের উপর কাজ করবে না, মানে পাকস্থলী থেকে যেটা পাইছি আমরা সেটার উপর কাজ করবে। পাকস্থলী থেকে কি আসবে? পাকস্থলীতে কি তৈরি হয়েছিল? পেপটন তৈরি হয়েছিল ও প্রোটিউজ তৈরি হয়েছিল। পেপটন ও কি? প্রোটিউজ।
তো দেখো পেপটন প্রোটিওজ পাকস্থলীতে প্রোটিনটা ভেঙে পেপটন প্রোটিওজ হয়েছে, তাহলে প্রোটিনটা আগেই ভেঙে গেছে, পাকস্থলীতে ভেঙে গেছে। তো ওই পাকস্থলী থেকে যে পেপটন প্রোটিওজটা হয়েছে ওই পেপটন প্রোটিওজের উপর ট্রিপসিনটা কাজ করবে। তো এটা মুখস্থ করবা না, রিলেট করার চেষ্টা করবা। এবং পেপটন প্রোটিওজ ভাঙলে আমরা পাবো পলিপেপটাইড। আমরা পাবো কি? পলিপেপটাইড। আমরা পাবো পলিপেপটাইড। আমিষ কতগুলো পেপটাইড বন্ড দিয়ে গঠিত না? আমিষ মানে তো পেপটাইড বন্ড দিয়ে গঠিত, তাহলে পলিপেপটাইড পাবো। আবার সেম ওই যে কাইমোট্রিপসিন, যেটা ট্রিপসিন যার উপর কাজ করে, কাইমোট্রিপসিনও তার উপরই কাজ করে। নামের সাথে মিল আছে, ট্রিপসিন কাইমোট্রিপসিন। তো এটাও কার উপর কাজ করবে? পেপটন প্রোটিওজের উপর। কিসের উপর? পেপটন ও প্রোটিওজের উপর। পেপটন প্রোটিওজের উপর কাজ করবে। হ্যাঁ, এবং কি তৈরি করবে? সেও কি তৈরি করবে? পলিপেপটাইড তৈরি করবে। কি তৈরি করবে? পলিপেপটাইড। তারপর আমি যদি বলি যে কার্বক্সিপেপটাইডেজ কার উপর কাজ করবে? কার্বক্সিপেপটাইডেজ কাজ করবে এই যে দুইটা পলিপেপটাইড তৈরি হয়েছে, তাই না? এই যে দুইটা, এটাও পলিপেপটাইড, এটাও পলিপেপটাইড। এই পলিপেপটাইডগুলোর উপর কাজ করবে কার্বক্সিপেপটাইডেজ। তাহলে এই পলিপেপটাইডগুলোর উপর কাজ করবে কে? কার্বক্সিপেপটাইডেজ। এই পলিপেপটাইডগুলোর উপর কাজ করবে পলিপেপটাইড। এই পলিপেপটাইড, যে পলিপেপটাইডগুলো তৈরি হলো সেটার উপর আবার কাজ করবে কার্বক্সিপেপটাইডেজ, এবং তৈরি করবে কি? ডাইপেপটাইড প্লাস অ্যামিনো অ্যাসিড। প্লাস কি অ্যাসিড? অ্যামিনো অ্যাসিড। একটা জিনিস মনে রাখবা। কি মনে রাখবা? দুইটা অ্যামিনো অ্যাসিড হলে ডাইপেপটাইড বলা হয়, তিনটা অ্যামিনো অ্যাসিড বলে ট্রাইপেপটাইড বলা হয়, অনেকগুলো অ্যামিনো অ্যাসিডকে পলিপেপটাইড বলা হয়। ভালো করে খেয়াল করো, একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড। তো দুইটা অ্যামিনো অ্যাসিড যদি থাকে সেটাকে আমরা বলবো ডাইপেপটাইড। যদি অ্যামিনো অ্যাসিড তিনটা থাকে, অ্যামিনো, এ দিয়ে অ্যামিনো, এ দিয়ে অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, এ দিয়ে অ্যামিনো আর একে দিয়ে অ্যাসিড, পুরা নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তো এখানে অ্যামিনো অ্যাসিড একটা, আচ্ছা অ্যামিনো অ্যাসিডই বলবো। এখানে অ্যামিনো অ্যাসিড দুইটা, তাহলে দেখো ডাইপেপটাইড। যদি অ্যামিনো অ্যাসিড যদি তিনটা হয়, অ্যামিনো অ্যাসিড যদি কি হয়? তিনটা হয়, তখন সেটাকে আমরা কি বলবো? ট্রাইপেপটাইড। তো অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এখানে দুইটা অ্যামিনো অ্যাসিড ডাইপেপটাইড, এখানে তিনটা অ্যামিনো অ্যাসিড ট্রাইপেপটাইড। এভাবে যদি অসংখ্য থাকে অ্যামিনো অ্যাসিড, যদি অ্যামিনো অ্যাসিড অসংখ্য থাকে, সেটা হচ্ছে পলিপেপটাইড। তাহলে একটা অ্যামিনো অ্যাসিডই, দুইটা অ্যামিনো অ্যাসিড হলে ডাইপেপটাইড, তিনটা অ্যামিনো অ্যাসিড হলে ট্রাইপেপটাইড, আর অসংখ্য হলে বা অনেকগুলো থাকলে সেটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো পলিপেপটাইড। তো যাই হোক, আমরা যদি একটু বলি যে পলিপেপটাইডকে যদি আমরা ভাঙি, আমরা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পাবো এবং অনেকগুলো ডাইপেপটাইড পাবো। ডাইপেপটাইড মানে দুইটা অ্যামিনো অ্যাসিড আর কি। আচ্ছা ঠিক আছে, আবার দেখো এখানে যেটা আমরা পাইছি, এখানে আমরা কি পাইছি? আমরা পাইছি অ্যামিনো পেপটাইডেজ। এই অ্যামিনো পেপটাইডেজটা কার উপর কাজ করবে? অ্যামিনো পেপটাইডেজটাও আবার পলিপেপটাইডের উপর কাজ করবে। এই অ্যামিনো পেপটাইডেজটাও কার উপর কাজ করবে? পলিপেপটাইডের উপর। এবং সে কী তৈরি করবে? এই পলিপেপটাইডের উপর কাজ করে, অ্যামিনো পেপটাইডেজটা পলিপেপটাইডের উপর কাজ করে তৈরি করবে অ্যামিনো অ্যাসিড। কী তৈরি করবে? অ্যামিনো অ্যাসিড। আমি আবারও বলতেছি, পলিপেপটাইডটা অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, ট্রাইপেপটাইড তিনটা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, ডাইপেপটাইড দুইটা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে সবাই এখানে অ্যামিনো অ্যাসিড, বাংলা অ্যামিনো অ্যাসিড পাবো। এই পলিপেপটাইডকে বাংলা আমরা অ্যামিনো অ্যাসিড পাচ্ছি, এখানে পলিপেপটাইডকে বাংলা আমরা অ্যামিনো অ্যাসিড পাচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রাইপেপটাইডেজ। তাহলে এটা আমাকে বলো, ট্রাইপেপটাইডেজ কার উপর কাজ করবে? এটা তো একটা এনজাইমের নাম, নামের শেষে এজ আছে মানে এনজাইম। তো ট্রাইপেপটাইডেজ কাজ করবে ট্রাইপেপটাইডের উপর। ট্রাইপেপটাইডেজ কাজ করবে কার উপর? ট্রাইপেপটাইডের উপর। কার উপর? ট্রাইপেপটাইডের উপর কাজ করে কি তৈরি করবে? তো ট্রাইপেপটাইডেজ কাজ করবে ট্রাইপেপটাইডের উপর, তখন কি তৈরি করবে? সে তিনটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। কি হবে? তিনটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। তারপর দেখো ডাইপেপটাইডেজ কার উপর কাজ করবে? বুঝতেই পারছো, ডাইপেপটাইডেজ কার উপর কাজ করবে তো বোঝাই যাচ্ছে, ডাইপেপটাইডের উপর কাজ করবে।
ডাইপেপটাইডের উপর। তাহলে তিনটা অ্যামিনো অ্যাসিডকে বলা হয় ডাইপেপটাইড। আর ওই ডাইপেপটাইডের উপর সরি দুইটা অ্যামিনো অ্যাসিডকে বলবো আমরা একত্রে থাকলে ডাইপেপটাইড। আর ওই ডাইপেপটাইডের উপর যে যে এনজাইম কাজ করে তার নাম ডাইপেপটাইডেজ। তাহলে এখানে কী তৈরি হবে? দুইটা অ্যামিনো অ্যাসিড তৈরি হবে। এটা দুইটা লেখার দরকার নেই, জাস্ট মূল দুইটা হলেও অ্যামিনো অ্যাসিড, তিনটা হলেও অ্যামিনো অ্যাসিডই। আচ্ছা, তারপরে যে এই কোলা জিনিসটা কার উপর কাজ করবে? দেখো, এই কোলা জিনিসটা কাজ করবে কোলাজেনের উপর। কিসের উপর? এটা কাজ করবে কোলাজেনের উপর। সহজ না? তুমি যদি এই নামগুলো মনে রাখতে পারো এটা পারবা। কোলাজেনের উপর, এবং সে কী তৈরি করবে? কোলাজেনের উপর কাজ করে, এবং সে কী তৈরি করে? এটা ভেঙে তৈরি হয় সরল পেপটাইড। এটা ভেঙে কী তৈরি হয়? সরল পেপটাইড তৈরি হয়। এটা ভেঙে কী তৈরি হয়? সরল পেপটাইড তৈরি হয়। তারপরে ইলাস্টেসটা কার উপর কাজ করে খেয়াল করো। ইলাস্টেস কাজ করবে ইলাস্টিনের উপর। ইলাস্টেস কাজ করবে কার উপর? ইলাস্টিনের উপর। ইলাস্টেস কাজ করবে কার উপর? ইলাস্টিনের উপর। কিসের উপর কাজ করবে বলো? ইলাস্টেসটা কাজ করবে ইলাস্টিনের উপর। নামের সাথে মিল আছে না? হ্যাঁ, ইলাস্টিনের উপর। এবং কী তৈরি করবে? তৈরি করবে কি? পেপটাইড। কী তৈরি করবে? পেপটাইড। ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইড এরকম। তো দেখো, এইগুলো আমার সব গেছে অগ্ন্যাশয়রসের যে বিক্রিয়াগুলো। তো এখন এই পাশে আমরা আসি। তাহলে অ্যামিনো পেপটাইডেজ কার উপর কাজ করবে? দেখো তো, অ্যামিনো পেপটাইডেজ কার উপর কাজ করবে? এটা হচ্ছে আন্তরিক রসের এনজাইম। একটা এনজাইমই আছে, মনে রাখবা, আন্তরিক অ্যামিনো। আন্তরিক অ্যামিনো। তো দেখো, এখন কথা হচ্ছে এখানে অ্যামিনো পেপটাইডেজ কার উপর কাজ করে? এখানে অ্যামিনো পেপটাইডেজ পলিপেপটাইডের উপর কাজ করবে। তাহলে এখানেও অ্যামিনো পেপটাইডটা কার উপর কাজ করবে? পলিপেপটাইডের উপর। কার উপর? পলিপেপটাইডের উপর। পলিপেপটাইডের উপর। এখানে অ্যামিনো পেপটাইডেজ কার উপর কাজ করবে? পলিপেপটাইডের উপর। তাহলে কি তৈরি করবে? অ্যামিনো অ্যাসিড। তো এই হচ্ছে আমার আমিষের পরিপাকটা শেষ। আমিষের পরিপাকটা আমি আবারও বলি, আমিষ পরিপাক হয় ক্ষুদ্রান্তে। আর ক্ষুদ্রান্তে দুইটা রস কাজ করে, একটা হচ্ছে অগ্ন্যাশয় রস আর একটা হচ্ছে আন্তরিক রস। অগ্ন্যাশয় রসে আমিষের জন্য, মানে প্রোটিনের জন্য যে এনজাইমগুলো থাকে তার নাম ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনো পেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, ইলাস্টেজ, কোলাজিনেস। এটা কষ্ট করে এটা কয়েকবার পড়লেই তুমি মনে রাখতে পারবা। তুমি যদি এই এনজাইমগুলোর নাম মনে রাখতে পারো, এই এনজাইমগুলো কাদের উপর কাজ করে সেটাও তুমি সহজে মনে রাখতে পারবা। আচ্ছা, তো আশা করছি তোমরা পারবা। এখানে আন্তরিক রসে যে একটা এনজাইমই থাকে সেটার নাম অ্যামিনো পেপটাইডেজ। অ্যামিনো পেপটাইডেজ পলিপেপটাইডের উপর কাজ করে এবং অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। এ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সকালে ক্লাস নেই, অনেক কষ্টের। বলো, ক্লিয়ার এই পর্যন্ত? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? সিস্টেম বুঝছো কিনা? তাহলে আমি এটা মুছে দিচ্ছি। ক্ষুদ্রান্তের পরিপাক, তাই না? ক্ষুদ্রান্তে এখন কিসের পরিপাক? আমরা ক্ষুদ্রান্তে কার পরিপাক করবো এখন? স্নেহের পরিপাক। ক্ষুদ্রান্তে কিসের পরিপাক? স্নেহের পরিপাক। এখানেও দুইটা রস থাকবে, এখানেও দুইটা রস থাকবে, এখানেও দুইটা রস থাকবে, এখানে দুইটা রস থাকবে। একটা হচ্ছে এই ক্ষুদ্রান্তে দুইটা রস থাকবে, একটা হচ্ছে অগ্ন্যাশয় রস,
এটা হচ্ছে আন্তরিক রস। দেখো স্নেহ পরিপাকের জন্য ক্ষুদ্রান্তে দুই এই অগ্নাশয় রসের এনজাইম আসবে এবং কি আন্তরিক রসের এনজাইম আসবে। তাহলে দেখো অগ্নাশয় রসের যে এনজাইমগুলো এগুলো সহজ মোটামুটি লাইপেজ, কারণ স্নেহের একটা ইংলিশ কি, স্নেহের ইংলিশ হচ্ছে লিপিড, স্নেহের ইংলিশ কি লিপিড। কি কি এনজাইমগুলো ব্যবহৃত হবে এখানে, লাইপেজ। কি ব্যবহৃত হবে, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। তো দেখো অগ্নাশয় রসের যে এনজাইমগুলো, কারণ স্নেহের ইংলিশ কি লিপিড, তো লিপিড পরিপাকের জন্য যে এনজাইম লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। স্নেহ মানে লিপিড, লিপিড পরিপাকের জন্য যে এনজাইম অগ্নাশয় রস থেকে আসবে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। হ্যাঁ, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। ওকে, এখানেও আন্তরিক রসেও যে এনজাইমটা আসবে লিপিড পরিপাকের জন্য যে এনজাইম সাধারণত লাইপেজ। ঠিক আছে, আন্তরিক রস থেকেও লিপিড পরিপাকের জন্য যে এনজাইম তাকে আমরা লাইপেজ বলবো। তারপর লেসিথিনেজ, মনোগ্লিসারিডেজ। তো তিনটা করে শিখবা, তিনটা করে শিখবা। এগুলো একটু কমেন্টে লিখো তো দেখি, কমেন্টে সবাই লিখো যে ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকের জন্য অগ্নাশয় রস থেকে এনজাইম আসে, আন্তরিক রস থেকে এনজাইম আসে, অগ্নাশয় রস থেকে যে এনজাইমগুলো আসে লিপিড পরিপাকের জন্য প্রধান এনজাইম হচ্ছে লাইপেজ। লিপিড পরিপাকের প্রধান এনজাইম হচ্ছে লাইপেজ। তো স্নেহ বলো, তেল বলো, লিপিড বলো, সব একই জিনিস বলতে গেলে, মানে পরিপাকের দিকে চিন্তা করলে। তো একটা হচ্ছে লাইপেজ, একটা ফসফোলাইপেজ, একটা কোলেস্টেরল এস্টারেজ, আর ওইদিকে লাইপেজ, লেসিথিনেজ, মনোগ্লিসারিডেজ। হ্যাঁ, এগুলো তো সব এনজাইম। এইগুলা সব এনজাইম। হ্যাঁ, অগ্নাশয় রসের এগুলা সবই হচ্ছে এনজাইম। আমরা শুধু এনজাইমের নাম পড়তেছি, তোমাদেরকে প্রথমেই তো বলছিলাম শিখবা, মুখস্থ করবা এনজাইম, বিক্রিয়া বুঝে বুঝে দিবা। এনজাইমগুলো মুখস্থ রাখবা আর বিক্রিয়াটা বুঝে বুঝে দিবা।
তো দেখো ইমানসিফিকেশন কি গত ক্লাসে বলছিলাম। দেখো তো এই লাইপেজটা কার উপর কাজ করবে? লাইপেজটা কার উপর কাজ করবে? লিপিডের উপর। লাইপেজ কার উপর কাজ করবে? এই যে লিপিড বা স্নেহ কণা বা লিপিড। হ্যাঁ, স্নেহ কণা বা লিপিডের উপর কাজ করবে লাইপেজ। কাজ করে কি তৈরি করবে? মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড। মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড। এই এতটুকু জিনিস তোমার একদম মুখস্থ করে ফেলতে হবে। স্নেহ বা লিপিডকে বাংলায় ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল পাই। গ্লিসারলের আরেকটা নাম হচ্ছে মনোগ্লিসারাইড। হ্যাঁ, গ্লিসারল। তো যাই হোক, ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড পাই। তাই তুমি সবসময় এটা মুখস্থ রাখবা, এটা মনে রাখবা। চর্বিকে বাংলে বা স্নেহকে বাংলে আমি ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাই বা মনোগ্লিসারাইড পাই। ফ্যাটি অ্যাসিড মনোগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড মনোগ্লিসারাইড, তাহলে আমার সহজ হয়ে যাবে। তো সেগুলো ক্লাস 10-এর পড়া, যদিও লিপিড বা স্নেহকণাকে ভাঙলে মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড, তুমি এটা মাথায় সেট করো। আর ফসফোলাইপেজকে ভাঙলে তাহলে কী হবে? আইকিউ দিয়ে বলো তো। যদি ফসফোলাইপেজ কার উপর কাজ করবে? ফসফোলাইপেজ, খেয়াল করো, এই ফসফোলাইপেজটা কার উপর কাজ করবে? ফসফোলিপিডের উপর। লাইপেজ যদি লিপিডের উপর কাজ করে, ফসফোলাইপেজ কার উপর কাজ করবে? ফসফোলিপিডের উপর। লাইপেজ কাজ করবে লিপিডের উপর, তৈরি করবে মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড। ফসফোলাইপেজ কাজ করবে ফসফোলিপিডের উপর তৈরি করবে কি? তো দেখো আমি এই অংশটা থেকে কি পাচ্ছি? নর্মালি লিপিড বাংলে কি পাই আমরা জানি? লিপিড বাংলে মনো অ্যাসিড প্লাস ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড। তো এখানে যদি আমরা অ্যাসিডটাকে ভাঙি, অ্যাসিডটাকে ভাঙি, তাহলে আমরা কী পাবো? মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড পাবো। এক্সট্রা কী পাবো? ফসফরিক অ্যাসিড। তো দেখো এখানে লিপিড ব্যাঙে যা পাচ্ছি, এখানেও তো লিপিড ব্যাঙে তাই পাবো। কী পাচ্ছি? এখানে মনোগ্লিসারাইড আমি সংক্ষেপে লিখি, মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড। মনোগ্লিসারাইড, তাহলে এখানে লিপিডকে যদি শুধু লিপিডটাকে যদি শুধু লিপিডকে ভেঙে যদি মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, এটা কমন সূত্র, মনে রাখো। a প্লাস বি হোল স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ারের মতো, এটাও মনে রাখবা। লিপিডকে ভাঙলে আমরা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল বা গ্লিসারাইড পাই। তাহলে এখানেও তো লিপিড আছে, তো এখানেও যেহেতু লিপিড আছে, একে ভাঙলে আমরা মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড পাচ্ছি। এখানে আবার আরেকটা এক্সট্রা জিনিস আছে, ফসফরিক অ্যাসিড। তাহলে প্লাস কি? ফসফরিক অ্যাসিড। তারপরে যদি কোলেস্টেরলটা বলি, কোলেস্টেরল এস্টারেজ, এই কোলেস্টেরল এস্টারেজটা কার উপর কাজ করবে? কোলেস্টেরলের উপর। কোলেস্টেরল এস্টারেজটা কাজ করবে কোলেস্টেরলের উপর। নর্মালি ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড থাকে, এখন কি থাকবে? এতটুকু ক্লিয়ার কিনা বলো?
মানে বিক্রিয়া ঘুরায় ঘুরায় একটাই, বুঝছো? প্রথম যেটা শিখছি, দ্বিতীয় এটাই, তৃতীয় এটাই, যেই যাই পড়ে না কোনো একই, কিন্তু শুধু তুমি মাথায় এটা গেঁথে নাও আজকে থেকে, লিপিড ভাঙলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাবো, যেখানে লিপিড ভাঙো ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পাবো। তো দেখো এখানে গ্লিসারল ভাঙতেছে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এটার ভিতর কি আছে? লিপিড আছে। তো এটাও কি তৈরি হবে? এখান থেকে ফ্যাটি গ্লিসারল পাওয়া গেছে, হ্যাঁ, ফসফোলিপিডের উপর এবং কোলেস্ট্রলের উপর। খেয়াল করো, এই কোলেস্ট্রলের উপর কাজ করে কি তৈরি হয়েছে? ফ্যাটি অ্যাসিড প্লাস কোলেস্টেরল তৈরি হয়েছে। দেখো এখানে যেমন ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল, মনোগ্লিসারাইড মানেই তো অ্যালকোহল, মানে অ্যালকোহল, এখানে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল বা অ্যালকোহল, এখানে ফ্যাটি অ্যাসিড প্লাস কোলেস্টেরল, অ্যালকোহলের পরিবর্তে কোলেস্টেরল, মনোগ্লিসারাইডের পরিবর্তে থাকবে কি? কোলেস্টেরল থাকবে। কি থাকবে? কোলেস্টেরল। এটার নাম আসলে পুরা নামটা হচ্ছে কোলেস্টেরল এস্টার। তো কোলেস্টেরল এস্টারেজের উপর কাজ করে কোলেস্টেরল এস্টার। ভালো করে খেয়াল করো, এই কোলেস্টেরল এস্টারেজ কার উপর কাজ করবে? এই কোলেস্টেরল এস্টারেজ কাজ করবে কোলেস্টেরল এস্টারের উপর। কি তৈরি হবে? ফ্যাটি অ্যাসিড প্লাস কোলেস্টেরল তৈরি হবে। আচ্ছা, আমি একটু অপেক্ষা করছি, ব্লাডটা ক্লিয়ার হোক। এখন দেখা যায় না? এখন তো দেখা যাওয়ার কথা, এখন তো আমি দেখতেছি। এখন কি একটু ক্লিয়ার আছে? বুঝতেছি না কিছু। মোবাইল ডাটা আবার ওই টাকা দিয়ে কিনছি, এগুলো এরকম করে কেন? মোবাইল ডাটা কতক্ষণ ক্লিয়ার থাকে, এটা ব্লার হয়ে যায়, ওয়াইফাই আসি, তারপরে এটা একটু ক্লিয়ার থাকে, আবার ব্লার হয়ে যায়, আবার মোবাইল ডাটাতে যাই, মানে কোনোটাই মানে শান্তি নেই।
মানে যে কোনো একটা ঠিক থাকলেও হতে পারতো। মানে এটা কী করবো, যে এটা কোনো তোমাদের কোনো কাছে সলিউশন থাকলে জানাই হতো কী করতে পারি এই মুহূর্তে। তো যাই হোক, আমরা একটু খেয়াল করি। তো এখানে নর্মালি জাস্ট এটা মাথায় রাখো, একজনে বলতেছে স্যার কোলেস্টেরল জিনিসটা কী। যারা কোলেস্টেরল জিজ্ঞেস করতেছে তাদেরকে আমি বলবো তুমি কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়তে হবে তোমাকে। কোষ রসায়নের মধ্যে আমরা লিপিডের বিস্তারিত আলোচনা আছে, ওই ওই লিপিডের অংশের মধ্যে কোলেস্টেরলটা নিয়ে কথা বলা হয়েছে। এখানে কোলেস্টেরলটা হচ্ছে একটা লিপিড জাতীয় একটা উপাদান, কারণ এটা তো আমরা লিপিড থেকেই পাইছি। তো এটা একটা দীর্ঘ কার্বনের একটা চেইন, একটা বিশাল অনেকগুলো কার্বনের একটা চক্রাকার একটা চেইন, যার মধ্যে OH যুক্ত আছে। ঠিক আছে, এটাকে টার্পিনয়েড বলা হয়ে থাকে। তো অনেকগুলা কার্বনের অনেকগুলো একটা বিশাল বড় একটা বিষয়। হ্যাঁ, এরকম অনেকগুলা কার্বন থাকে, কার্বনের একটা চেইন, যার একটা জায়গায় OH যুক্ত থাকে। ঠিক আছে, এই জন্য OH থাকে বলে এটাকে কোলেস্টেরল বলা হয়। তো যাই হোক, তুমি আরও বিস্তারিত ক্লিয়ার পাবা, কারণ এটা আলাদা একটা টপিক। তুমি ওই জায়গাটা কোষ রসায়ন চ্যাপ্টারের এই টপিকটা পড়ে নিলে তুমি এটা পারবা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, স্যার কী বলতে চাচ্ছিলেন, যে আপাতত এটা মাথায় সেট রাখো, লিপিডকে বাংলেই আমরা পাবো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, মনোগ্লিসারাইড বা গ্লিসারল যাই বলো, মনোগ্লিসারাইড বা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে লিপিডকে বাংলেই আমরা ফ্যাটি অ্যাসিড আর মনোগ্লিসারাইড পাবো, ফ্যাটি অ্যাসিড বা মনোগ্লিসারাইডের পরিবর্তে কোলেস্টেরল। এখানে আমরা মনোগ্লিসারাইডের পরিবর্তে আমরা কোলেস্টেরল পেয়েছি। তো দেখো এখানে লাইপেজ এখানে কি লাইপেজ, তো লাইপেজের উপর কী কাজ করবে, লাইপেজের উপর লিপিড বা স্নেহকণা কাজ করবে। লাইপেজ কার উপর কাজ করবে, স্নেহকণার উপর কাজ করবে, স্নেহকণা বা লিপিডের উপর কাজ করবে। কী তৈরি করবে, এই যে একটু আগে যা তৈরি হয়েছে মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড, বা মনোগ্লিসারাইড প্লাস কি ফ্যাটি অ্যাসিড, বা ফ্যাটি অ্যাসিড প্লাস মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড প্লাস কি ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, অনেকটা আগে আর কি যেটা হয়েছে। এখন তুমি কথা হচ্ছে, তুমি জাস্ট এনজাইমের নামগুলো মনে রাখলে কিন্তু বিক্রিয়া অটোমেটিক মনে আসতেছে। লেসিথিনেস কার উপর কাজ করবে, এটাও মনে রাখা সহজ। লেসিথিনেস কার উপর কাজ করবে, দেখো লেসিথিনের কাজ করবে লেসিথিনের উপর। এটা একটা চর্বি জাতীয় উপাদান, তাহলে লেসিথিনেজ কাজ করবে লেসিথিনের উপর। এটাও তৈরি করবে কি ফ্যাটি অ্যাসিড প্লাস মনোগ্লিসারাইড, এটাও কি তৈরি করবে মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড দেখো স্নেহকণাকে বাংলা আমরা মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড, লেসিথিনকে বাংলা আমরা মনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড পাবো। তবে এখানে এক্সট্রা জিনিস পাবো, লেসিথিনকে বাংলা আমরা কোলিন পাবো। কি পাবো, কোলিন প্লাস ফসফরিক অ্যাসিড। এখানে প্লাস এক্সট্রা পাবে আমরা পাবো, এই দুইটার পাশাপাশি এক্সট্রা পাবে আমরা পাবো কোলিন প্লাস ফসফরিক অ্যাসিড। কোলিন প্লাস ফসফরিক অ্যাসিড। তাহলে লেসিথিনকে বাংলে নর্মালি এখানে যা পাইছি সেম। নর্মালি মনে রাখবো ফ্যাটি অ্যাসিড আর মনোগ্লিসারাইড থাকবেই কমন। এই লেসিথিনের ক্ষেত্রে এক্সট্রা হচ্ছে কোলিন, তাহলে এক্সট্রাভাবে কোলিন থাকবে, আর হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকবে। আর কি থাকবে, ফসফরিক অ্যাসিড। তারপর হচ্ছে মনোগ্লিসারিডেস মানে কি, মনোগ্লিসারাইড থাকবে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল থাকবে। কার উপর কাজ করবে, মনোগ্লিসারাইডের উপর কাজ করবে, এবং কি তৈরি করবে ফ্যাটি অ্যাসিড প্লাস মনোগ্লিসারাইড। তোমাদের কাজ হচ্ছে কি, যে লাইপেজ
অগ্ন্যাশয় এনজাইমগুলোর নাম মুখস্থ করা, এখানে এনজাইমগুলোর নাম মুখস্থ করা। তিনটা এনজাইম, এখানে হচ্ছে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, এখানে লাইপেজ, লেসিথিনেজ, মনোগ্লিসারাইডেজ। মনে রাখাটা আহামরি কঠিন কিছু হওয়ার কথা না। লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, লাইপেজ, লেসিথিনেজ, মনোগ্লিসারাইডেজ। তো এখন কোনটাতে কী তৈরি হয়? লাইপেজ মানেই ফ্যাটি অ্যাসিড গ্লিসারাইড, এখানে লাইপেজ মানেই ফ্যাটি অ্যাসিড গ্লিসারাইড, ঠিক আছে? তো এখানে ফসফোলাইপেজ মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারাইডের পাশাপাশি ফসফরিক অ্যাসিড। লেসিথিন মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড মনোগ্লিসারাইডের পাশাপাশি কোলিন এবং কি কোলিন ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? আশা করি তোমরা এখন এই জিনিসটা বুঝতে পারবো। তা দেখো, কোলেস্টেরল এস্টারেজ মানে কি ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারলের পরিবর্তে কোলেস্টেরল থাকবে এখানে, ঠিক আছে? আর মনোগ্লিসারাইড কি? মনোগ্লিসারাইডের উপর কাজ করবে কি? মনোগ্লিসারাইডেজ তৈরি হবে কি ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। তো এতটুকু জিনিস বুঝছো কিনা বলো? এতটুকু জিনিস সবার ক্লিয়ার? কোলিন একটা প্রোটিন জাতীয় একটি চর্বি জাতীয় উপাদান আর কি, তুমি নামগুলো মনে রাখবা। ভাইয়া কি আজকে রোবট রাখতেছে? আসলে এই সকালে তো ঘুমটা কম হয়েছে, এই জন্য ভাইয়া কি রোবট লাগতেছে। এক্সপ্রেশন আসতেছে না, মানুষ তো এক্সপ্রেশন দিয়ে তার ভাব প্রকাশ করে, তাই না? ম্যাক্সিমাম ক্লিয়ার বলছো তাই মুছে দিলাম। ওকে, এখানে তোমরা একজন বলছো যে স্যার আপনি এটা বলেন। আর আমার মোবাইলে কত পরে আসতেছে ভিডিওটা, আমি বোর্ড মুছে দিছি, এখনো বোর্ডের মধ্যে আল্লাহ, আমার ভিডিও এখনো আটকে আছে। ওকে ওকে ঠিক আছে, তোমাদের ক্লিয়ার থাকলেই হলো। এখন যেটা আমি তোমাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, একজন বলছিল যে স্যার ইমালসিফিকেশন কি? ইমালসিফিকেশন হচ্ছে, ধরো মানে আমরা তো জাস্ট কি বলছিলাম যে বলতে পারো একটা জিনিস, হ্যাঁ আমরা একটা যকৃতের দিকে আসি। যকৃত থেকে কি হয়? নর্মালি যকৃত থেকে পিত্তরসটা তৈরি হয়। তো পিত্তরস তৈরি হয় যকৃতে, জমা হয় পিত্তাশয়ে। ওই পিত্তাশয়টা যখন ক্ষুদ্রান্তে যাবে, এই পিত্তাশয় থেকে যখন পিত্তরস, কি রস? এই যে পিত্তরস, এই যে পিত্তরসটা ক্ষুদ্রান্তে গিয়ে কি হবে? ক্ষুদ্রান্তে গিয়ে এই পিত্তরসের মধ্যে পিত্ত লবণ থাকে। কি থাকবে? পিত্তরসের মধ্যে থাকবে পিত্ত লবণ। আর পিত্ত লবণটা কি করবে? পিত্ত লবণটা কি করবে? স্নেহ মানে বা চর্বি, লিপিডের বড় কণা বা স্নেহের বড় কণাকে ক্ষুদ্র কণায় পরিণত করবে, ঠিক আছে? এটাকে বলা হয় ইমালসিফিকেশন। এটাকে কি বলা হয়? ইমালসিফিকেশন। তাহলে স্নেহ বা চর্বির বড় বড় কণাগুলোকে ক্ষুদ্র কণায় পরিণত করবে, এটাকে আমরা বলবো ইমালসিফিকেশন। চর্বির কণাকে, বড় কণাগুলোকে ছোট কণায় পরিণত করবে। হ্যাঁ, চর্বির সংক্ষেপে বলতেছি, এটাকে বলা হয় ইমালসিফিকেশন। তখন এগুলো আসলে ফেনার মতো বেশি ওঠে,
চর্বির বড় কণাগুলোকে ছোট ছোট কণা করলে এটা ফেনার মতো দেখাবে, এটাকে বলে ইমালসিফিকেশন। ইমালশন তৈরি হয় আর কি। ইমালশন পড়ানো কেমিস্ট্রি লাস্ট চ্যাপ্টার, ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার ইমালসিফিকেশন মানে ইমালশন মানে তোমরা তো জানো নিশ্চয়ই। তো এই চর্বির বড় কণাকে ক্ষুদ্র কণায় পরিণত করা। তোমরা যেন কলয়েড নাম শুনেছ, কলয়েড ইমালশন, এগুলো নাম শোনো, দ্রবণ কলয়েড ইমালশন এরকম আর কি। তো দেখো দ্রবণ কলয়েড ইমালশন, যাই হোক এই পিত্তরসের পিত্ত লবণগুলো চর্বির বড় কণাকে ছোট কণায় পরিণত করে মানে কি ইমালশন তৈরি করে। এই ইমালশন তৈরি করাটাকে বলা হয় ইমালসিফিকেশন। ইমালশন তৈরি করাকে বলা হয় ইমালসিফিকেশন। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে, ভিডিও চলতেছে, হ্যাঁ এখানে দেখো, এখানে এই যকৃতের আরও কয়েকটা কাজ তোমাদেরকে। যকৃৎ কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় গ্রন্থি এবং এই কাজগুলো একটু ভালো করে খেয়াল করবা। যকৃৎ কিন্তু অনেক কাজ করে, আমি বলছিলাম এই কাজগুলো বা আদার্স যে আরও কিছু টপিক রয়ে গেছে যেগুলো আসলে তোমাদেরকে বলছিলাম ওইভাবে ভেঙে ভেঙে পড়াইতে গেলে আসলে আরও কেবল কটা ক্লাসে 3টা বা 4টা ক্লাসে জাস্ট মেন জিনিসগুলো পড়ানো হয়েছে। আরও আমাকে অন্ততপক্ষে আমি যেভাবে পড়াই এভাবে পড়াতে গেলে আসলে আরও 10টার মতো ক্লাস লাগবে। কিন্তু দুঃখজনক বিষয় যেটা হচ্ছে যে আমাকে আজকে এই ক্লাসটা শেষ করতে মানে চ্যাপ্টারটা শেষ করতে হচ্ছে। তো যাই হোক, যেটা বললাম আমি যদি বলি তারপরে যে কথাগুলো একটু বলে দিই, একটু শোনার চেষ্টা করো যতটুকু কাজে লাগে আর কি। তো এই যে যকৃৎ একটু ভালো করে খেয়াল করো। এই যে যকৃৎটা বিভিন্ন রকমের কাজ করতে পারে। আমি মুখে মুখে কয়েকটা কাজ বলি, তোমরা যতটুকু মনে রাখতে পারো। সেটা হচ্ছে আসলে যকৃতের কাজ কিন্তু অনেক, কারণ আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ এবং এই যকৃতের মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এই যকৃতের মধ্যে হয়। এর মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এটার মধ্যে হয়। যেমন মনে করো আমরা স্কুল কলেজের বিক্রিয়াগুলো কোথায় ঘটে? ল্যাবরেটরিতে ঘটে না? ল্যাবরেটরিতে ঘটে। তাহলে এখানেও আমাদের দেহের ভিতরের যে বিভিন্ন বিক্রিয়া এই যকৃতে ঘটে থাকে। এই জন্য একে বলা হয় ল্যাবরেটরি। একে কী বলা হয়? ল্যাবরেটরি। কেমন ল্যাবরেটরি? এটা কি স্কুল কলেজের ল্যাবরেটরি? স্কুল কলেজের ল্যাব না, এটা হচ্ছে অর্গানিক ল্যাবরেটরি। এটা কি অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রসায়নাগার, বা কি বলবো আমরা, এটাকে বাংলায় বলা হয় জৈব রসায়নাগার বলা হয়। কারণ এখানে অসংখ্য বিক্রিয়া হয়। এখানে অসংখ্য বিক্রিয়া হয়, তাকে বলা হয় জৈব রসায়নাগার। আরেকটা কথা হচ্ছে, তারপরে হচ্ছে এই জিনিসটা অনেক জিনিস সঞ্চয় করে। এটা গ্লুকোজকে সঞ্চয় করে। কাকে সঞ্চয় করে? ভালো করে খেয়াল করো, গ্লুকোজকে সঞ্চয় করে। এবং গ্লুকোজকে যখন সঞ্চয় করবে, যেমন এরা গ্লুকোজকে সঞ্চয় করবে, এরা গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল আমাদের বেলায়, খুবই সহজ প্রশ্ন ছিল, সবাই পারছিল। তো এই যকৃৎ গ্লুকোজকে কী হিসাবে জমা রাখে? আমি আবার বলছি, যকৃৎ গ্লুকোজকে কী হিসাবে জমা রাখে? গ্লাইকোজেন হিসাবে জমা রাখে। তারপরে আরও কাজ আছে, এটা রক্ত সঞ্চয় করে। এর ভিতরে অসংখ্য রক্তনালী আছে। তো রক্তনালীর ভিতর কি রক্ত আছে না? আমরা বলতে পারি সে কিছু পরিমাণ রক্ত সঞ্চয় করে। সেটা কতটুকু রক্ত সঞ্চয় করে? 1500 ঘন সেন্টিমিটার রক্ত সঞ্চয় করে, মানে 1500 মিলিমিটার আর কি। তারপরে মিলিলিটার। তারপরে আমরা যদি বলি ভিটামিন সঞ্চয় করে, এটা বিভিন্ন রকমের ভিটামিনকে সঞ্চয় করে। আবার দেখো, ভিটামিন আবার 2 রকমের আছে, একটা হচ্ছে পানিতে দ্রবণীয়, আর একটা হচ্ছে কি পানিতে অদ্রবণীয়। মনে রাখবো পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, এবং পানিতে দ্রবণীয় ভিটামিন আর এটা হচ্ছে পানিতে অদ্রবণীয় বা স্নেহে দ্রবণীয়। মনে রাখবা DEKA, ডেকা, এগুলো হচ্ছে চর্বিতে দ্রবণীয়। কোথায় দ্রবণীয়? ভিটামিন সঞ্চয়। এই যকৃৎ কী করে? ভিটামিনকে সঞ্চয় করে। এগুলো ভিটামিন। ভিটামিন ডেকা, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন এ। ভিটামিন ডেকা এগুলো কিসে? চর্বিতে দ্রবণীয়। আর ভিটামিন বি আর ভিটামিন সি
ভিটামিন সি পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। তাহলে এই ভিটামিন ডি কে এবং ভিটামিন বি সি এগুলা যকৃৎ সঞ্চয় করে। তারপর যদি তোমাদেরকে বলি যে তারপর হচ্ছে যকৃতের একটা কাজ অলরেডি পড়ে ফেলছি, যকৃৎ পিত্তরস তৈরি করে আবার পিত্তাশয় পিত্তরস জমা রাখে। যকৃৎ পিত্তরস তৈরি করে, শুধু সব কিছু সে জমাই রাখে না, সে তৈরিও করে, সে পিত্তরস তৈরি করে। আচ্ছা, তারপরে যদি আমরা বলি যে স্যার আর কি করে, এটা কিছু পরিমাণ চর্বি এবং অ্যামাইনো অ্যাসিডকে সঞ্চয় করে, কিছু পরিমাণ চর্বি অ্যামাইনো অ্যাসিডকে সঞ্চয় করে, কিছু পরিমাণ মিনারেল সঞ্চয় করে। ঠিক আছে? আচ্ছা, একটু আগে তোমাদেরকে বলছিলাম না এটাকে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে, তো গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখাটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখাটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। আরেকটা জিনিস মনে রাখবা, এই এটা দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড একটু ক্লিয়ার করে দিই। গ্লাইকোজেনেসিস, ভালো করে খেয়াল করো, গ্লাইকোজেনেসিস। আরটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস আর একটা কি গ্লুকোনিওজেনেসিস। তো দেখো এই দুইটা ওয়ার্ড, এগুলো যকৃতের সাথে রিলেটেড। গ্লাইকোজেনেসিস মানে মনে রাখবা, গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজটা কি হিসেবে জমা থাকে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। তো দেখো গ্লুকোজটা গ্লাইকোজেন হিসাবে যকৃতে জমা থাকে, গ্লুকোজটা গ্লাইকোজেন হিসাবে যকৃতে জমা থাকাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। তো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, গ্লাইকোজেনেসিস। হ্যাঁ, গ্লাইকোজেনেসিস। আচ্ছা, তারপরে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস কি, গ্লুকোনিওজেনেসিস কি মানে মনে করো, আবার একটা খেয়াল করো, আবার একটা জিনিস খেয়াল করো, আবার একটা জিনিস খেয়াল করো যে অন্য গ্লুকোনিওজেনেসিস মনে রাখবা কীভাবে, নিও কথাটা আছে না, নিও মানে নতুন, নিও মানে কি নতুন, মনে রাখবা নতুন কোনো কিছু থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, নতুন বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে দেখো গ্লুকোজকে বাংলায় আমরা গ্লাইকোজেন পাই, আবার গ্লাইকোজেনকে বাংলায় আবার গ্লুকোজ পাবো না, ভালো করে খেয়াল করো। গ্লুকোজ বাংলায় আমরা গ্লাইকোজেন পাই, গ্লাইকোজেনকে বাংলায় আমরা গ্লুকোজ পাই, আবার বিভিন্ন ধরনের ফ্রুক্টোজকে বাংলায় আমরা গ্লুকোজ পাই, মল্টোজকে বাংলায় আমরা গ্লুকোজ পাই। এটা কার্বোহাইড্রেটকে বাংলায়, বিভিন্ন কার্বোহাইড্রেটকে বাংলায় আমরা যে কোনো কার্বোহাইড্রেটকে বাঙিয়ে না কেন ম্যাক্সিমামই ক্ষেত্রে আমরা গ্লুকোজ পেয়ে থাকি। তো যাই হোক, এটা একটা কার্বোহাইড্রেট, তাহলে গ্লাইকোজেনকে বাংলায় আমরা গ্লুকোজ পাবো, স্টার্চকে বাংলায় আমরা গ্লুকোজ পাই, তাই না? কিন্তু গ্লুকোনিওজেনেসিস হচ্ছে যে ভিন্ন কিছু থেকে যদি গ্লুকোজ তৈরি হয়, মানে নন কার্বোহাইড্রেট থেকে আমরা বলতে পারি নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বলা হয় দেখো গ্লুকোনিওজেনেসিস মানে নন কার্বোহাইড্রেট, নিও দিয়ে মনে রাখবি, সরি নিও দিয়ে মনে রাখবা নন, নিও দিয়ে মনে রাখবা নন, তাহলে নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় থাকে, গ্লুকোনিওজেনেসিস। এই পর্যন্ত ক্লিয়ার? এছাড়াও আমি যদি বলি আমাদের যে মূত্রত্যাগের সময় যে ইউরিয়াটা তৈরি হয় না, ইউরিয়া ত্যাগ করি না, এই ইউরিয়াটা মূলত খেয়াল করো একটা জিনিস মজার বিষয়,
আমাদের মূত্রটা তৈরি হয় কিডনিতে। ভালো করে খেয়াল করো, মূত্র তৈরি হয় কিডনিতে, কিন্তু মূত্র মানে কি? পানির সাথে ইউরিয়া বা অন্যান্য উপাদান থাকবে, যেটা আমরা ত্যাগ করি টয়লেটে। তো মূত্রটা তৈরি হয় কিডনিতে, কিন্তু মূত্রের উপাদান ইউরিয়াটা তৈরি হয় যকৃতে। মনে থাকবে। তোমাদের পরীক্ষায় যদি আসে যে ইউরিয়া কোথায় তৈরি হয়, আমরা কি করে ফেলি? আমরা দিয়ে আসি, সবাই গণহারে 70% স্টুডেন্ট এটা করবে, যে মূত্র কোথায় তৈরি হয়, সরি, ইউরিয়া কোথায় তৈরি হয়, সবাই দিয়ে আসে বৃক্কে তৈরি হয়। না, ইউরিয়া বৃক্কে তৈরি হয় না। ইউরিয়াটা বৃক্কে দিয়ে বের হওয়ার সময়, ইউরিয়াটা বৃক্ক দিয়ে বের হওয়ার সময় তখন এটা মূত্র নাম হয়ে যায়, এটার মূত্র। কিন্তু ইউরিয়াটা আসলে তৈরি হয় কোথায়? ইউরিয়াটা তৈরি হয় যকৃতে। তো মনে রাখবা, মূত্র তৈরি হয় বৃক্কে, ইউরিয়া তৈরি হয় কিডনিতে। ঠিক আছে? তাহলে যকৃতে আর একটা কাজ পেলাম আমরা, ইউরিয়া তৈরি করা। তারপরে আমরা যদি বলি তারপরে বিভিন্ন ধরনের হরমোন তৈরি করে, বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন তৈরি করে, বিভিন্ন ধরনের হরমোন, বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন। রক্তের মধ্যে প্রোটিন থাকে না, আগে গেলে ফুল পাবে, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এটা দিয়ে মনে রাখে অনেকেই, মনে রাখা যায়। তো এই প্লাজমা প্রোটিনগুলো তৈরি করা, এটাও একটা যকৃতের কাজ। অর্থাৎ বিভিন্ন হরমোন তৈরি করা, এটাও যকৃতের কাজ, যেমন এনজিওটেনসিন হরমোন তৈরি করা। তারপরে লোহিত রক্তকণিকাকে উৎপাদন করে এবং লোহিত রক্তকণিকাকে ভাঙে, এই কাজটাও কিন্তু দুইটা কাজই করে। এই যকৃতটা লোহিত রক্তকণিকাকে ভাঙতেও পারে, লোহিত রক্তকণিকাকে আবার কি করতে পারে? হ্যাঁ, লোহিত রক্তকণিকা উৎপাদন এবং লোহিত রক্তকণিকা ভাঙেও লোহিত রক্তকণিকা উৎপাদনও করে। আরেকটা জিনিস পিত্ত উৎপাদন করে বলছি। আবার একটা জিনিস খেয়াল করো, বিভিন্ন আমাদের শরীরে বিষাক্ত পদার্থ বা বিভিন্ন টক্সিক বিষাক্ত পদার্থ এটা অপসারণ করে। তারপরে যদি বলি এটা তাপ উৎপন্ন করে, আমাদের দেহে যে তাপ উৎপন্ন হচ্ছে না, আমরা একটা নির্দিষ্ট আমাদের শরীরে একটা নির্দিষ্ট তাপ উৎপন্ন হয়, ওই তাপটা কি করে? এই তাপটা উৎপন্ন হয় কি যকৃতে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার কারণে। এটা জৈব রসায়ন না, তো বিভিন্ন জৈব ক্রিয়া বিক্রিয়ার কারণে এটা তাপ উৎপন্ন হয়, আমাদের দেহের তাপ উৎপন্ন হয় মূলত। তারপরে রক্তের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে, ওই ব্যাকটেরিয়াটা রক্ত থেকে মুক্ত করার জন্য যকৃৎ কাজ করে। আবার ব্লাড। কি যে করি, একটা অবস্থা। আচ্ছা, আমি আবার মোবাইল ডাটাতে এসে দেখি তো কি অবস্থা।
এখন কি একটু ক্লিয়ার হয়েছে বলো তো? আল্লাহর কি লীলা খেলা, আমি বুঝলাম না দুনিয়াটা এত। এখন আবার ওয়াইফাই আসছে, এখন ক্লিয়ার। আবার ওয়াইফাই ব্লার হয়ে যাবে, তারপর আবার এতে যাবো। আমার এখানে পিছনে গিয়া টানবো আর টিপ দিব। ক্লাস কখন করাবো? একবার ওয়াইফাই থেকে একবার মোবাইলটা, কোনোটাতেই ফিক্সড নেই। তো যাই হোক, আমরা এই জিনিসগুলো আশা করি পারবো। মানে এটা হচ্ছে যকৃতের কাজগুলো একটু তোমাকে পড়তে হবে, স্টাডি করতে হবে। তোমাদেরকে বলছি বারবার, তোমরা এখন প্রিপারেশন, ভর্তি প্রস্তুতির জন্য করবা। হ্যাঁ, ভর্তি প্রস্তুতির টার্গেট নিয়ে পড়ালেখা করবা। আমি আবারও বলছি, এইচএসএ পরীক্ষা হয় কি হয় না ঠিক নেই। হইলেও হবে, গন্ডার পরীক্ষা হবে, হয়ে একটা রেজাল্ট হুলস্থ একটা রেজাল্ট দিয়ে দিবে। তুমি এইচএসির পরে তুমি মেডিকেল বলো বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি তেমন নিতে পারবে না, খুব একটা সময় তোমাকে দিবে না। যদি পরীক্ষা হয়, এইচএসসি পরীক্ষা হলেও খুব একটা সময় পাবো না। আর না হইলে তো নিয়েই নিবে গত বছরের মতো, ধুমধাম একটা ডেট দিয়ে দিবে, একটু সিচুয়েশন একটু ভালো হবে, পরীক্ষা দিয়ে দিবে। যারা চান্স পাবে এরা মেডিকেলে পড়তে চলে যাবে, ভার্সিটিতে পড়তে চলে যাবে। তো এটাই আর কি। তো সবসময় ভর্তি প্রিপারেশন নিয়েই টার্গেট নিয়ে পড়বা। আর ভর্তি প্রিপারেশনের জন্য তোমাকে লাইন বাই লাইন পড়াটা জরুরি। তো যদিও এটা আমাদের এইচএসসি কোর্স, আমরা এইচএসসির জন্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এটা যেহেতু শেষ করতে হচ্ছে, এবং যতটুকু জিনিস না দেখাইলেই নয়, জাস্ট ওই মেন জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি। এবং আমি এটাও করেছি, প্রথম দিকের ক্লাসগুলো আমি আমার ইচ্ছা মতো, আমার ইচ্ছা স্বাধীন নিয়েছি। আমি বলছি যে না আমাকে লাগবে, তারপরে দেখা গেছে যে আসলে অনেক সময় যাচ্ছে, লাগতেছে অনেক। আমি কিন্তু প্রথম দিকে কিন্তু আমি টাইম বাই এগুলো করি নেই, মানে কতগুলো ক্লাস আমি বলছি যে আমাকে ক্লাস দিতে হবে, লাগবে। তো আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এখন দেখা গেছে যে না, এইভাবে নিতে গেলে আরও আমার 1 বছর লাগবে। 1 বছরের মানে জিনিসটা হচ্ছে, এটা তো মানে হচ্ছে যে তোমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শেষ করতে হবে। তো সব কিছু মিলিয়ে আসলে লাইন বাই লাইন পড়ানোটা বা ওইটা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি, এবং আই থিঙ্ক অন্যান্য স্যারও চেষ্টা করেছে। তো যাই হোক, আমি তো তোমাদেরকে বারবারই বলবো, অ্যাডমিশনের জন্য তবে অ্যাডমিশনের জন্য তোমাকে পুঙ্খানুপুঙ্খ রূপে পড়তে হবে। কারণ অ্যাডমিশন মানে এ প্লাস, তুমি কম পড়েও এ প্লাসটা পেয়ে যাবো, গোল্ডেন এ প্লাস পেয়ে যেতে পারো। কিন্তু কম পড়ে চান্স পাওয়াটা খুবই টাফ। কারণ তুমি কম পড়লে তোমার বন্ধু তো আর কম পড়বে না, বা তোমার বাংলাদেশের বাকি স্টুডেন্টগুলো তো আর কম পড়বে না। তো ওরা যদি কম না পড়ে, তাহলে ওরা যদি বেশি পড়ে, তোমার চান্সটা কেন হবে? যে বেশি পড়ে ওর তো চান্সটা, ও বেশি জানবে, ওর চান্সটা তো বেশি স্বাভাবিক, তাই না? তো এই জিনিসগুলো একটু, যেহেতু এটা প্রতিযোগিতার যুগ, যেহেতু এইচএসসি বা এসএসসি এটা পুরাটাই হচ্ছে, এটা কোনো প্রতিযোগিতা না। এখানে 1000 জন এ প্লাস পেলেও সরকারি কিছু আসে যায় না, 80 লক্ষ এ প্লাস পেলেও কিছু আসে যায় না। কিন্তু ভর্তি পরীক্ষায় সবাই চান্স পাবে না, কেউ পাবে কেউ পাবে না। তো এই জন্য একটু মানে অন্যদের থেকে একটু এগিয়ে রাখার জন্য একটু পড়ালেখাটার একটু চেষ্টা করবো। হ্যাঁ, পরিস্থিতি ভালো না, তারপরে একটু চেষ্টা রাখবো আর কি। হ্যাঁ, তো তোমাদেরকে আমি একটু করে বলি, মানে এই ক্লাসটা আমি বলি, আজকে এই চ্যাপ্টারটা আমি এই যে আজকের যে লেকচারটা, এই চ্যাপ্টারের জন্য শেষ লেকচার ধরে নিয়েই পড়াচ্ছি। যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় আর একটা ক্লাস বাড়ানো যায়, যদি সেই ক্ষেত্রে হয়তো আমি করতে পারি, কিন্তু আপাতত ধরে নাও এটা আজকের শেষ লেকচার। হ্যাঁ, ওকে। তো তাহলে আমি যদি সম্ভব হয়, যদি আরেকটা লেকচার আমি যদি পাই, সেই ক্ষেত্রে আমি তোমাকে ওই যে স্নায়ুর যে প্রভাবগুলো, অগ্নাশয়ের যে বিষয়গুলো, অগ্নাশয় তো আমি পড়াইছি, তারপরে অগ্নাশয়ের ভিতরে আরও কিছু জিনিস রয়ে গেছে। তো যদি একটা লেকচার পাই ওই যে স্নায়ুর উপর যে কাজ, মানে আরেকটা লেকচার তো সব শেষ হবে না, তারপরেও মেন জিনিসগুলো দেখানোটা যতটুকু সম্ভব, মানে পরিপাকে স্নায়ুর ভূমিকা, অগ্নাশয় বা এই জিনিসগুলো আমি যদি হই,
যদি সম্ভব হয় এটা পড়ায় দিব। আর আপাতত আমি যেহেতু চ্যাপ্টারটাকে আজকের লেকচারের মধ্যে শেষ করার কথা, আমাদের একটা টাইম লিমিট আছে বা লেকচার লিমিট আছে, তো আমি তোমাদেরকে এটা পড়ায় দিচ্ছি। ওই পরিপাকেরটা পড়াইলামই, আর শোষণটা কীভাবে হয় একটু করে তোমাদেরকে ধারণাটা দিচ্ছি। শোষণটা কোন জায়গায় হয়? শোষণটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে শোষণটা হবে। এটা যদি পাকস্থলী হয়ে থাকে, খেয়াল করো, এটা যদি কী হয়ে থাকে, এটা যদি পাকস্থলী হয়, তো পাকস্থলীর নিচে এগুলাকে কী বলা হয়? পাকস্থলীর নিচে এটা কি ক্ষুদ্রান্ত না? হ্যাঁ, পাকস্থলীর নিচে এগুলো কি? পাকস্থলীর নিচে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এখন কথা হচ্ছে এই ক্ষুদ্রান্তর মধ্যে ভালো করে খেয়াল করো, এই ক্ষুদ্রান্তের মধ্যে থাকে, আমি যদি ক্ষুদ্রান্তটা যদি বড় করে দেখি, খাবারটা তো এখানে পরিপাক হয়, তাই না? মানে শর্করা থেকে গ্লুকোজ তৈরি হয়, এখানে ক্ষুদ্রান্তে হয়, শর্করা থেকে গ্লুকোজ তৈরি হয়, আমিষ থেকে অ্যামিনো অ্যাসিড হয়, আমিষ থেকে কি হয়? অ্যামিনো অ্যাসিড হয়। তারপরে আর চর্বি থেকে কি হয়? ফ্যাটি অ্যাসিড হয়। তা কত রকমের জিনিস পাইছি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং কি গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং কি গ্লিসারল হয়। তা দেখো কি কি পাইছি আমরা, দেখো 3 রকমের খাবার না, আমরা কয় রকমের খাবার পাইছি? তা আমরা কত রকমের খাবার পাইছি বলো তো? আমরা কত রকমের খাবার খাই? 3 রকমের খাবার খাই, তাই না? তো শর্করাটা ভেঙে যেটা তৈরি হয়, শর্করা ভেঙে তৈরি হয় গ্লুকোজ। আমি শর্করা ভাঙলে যে ক্ষুদ্র এককটা আমরা পাবো সেটা হচ্ছে গ্লুকোজ, আর প্রোটিনকে ভাঙলে যে ক্ষুদ্র এককটা পাবো সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, ভালো করে বুঝিও কিন্তু, শর্করাকে ভাঙলে যেটা পাই সেটা গ্লুকোজ, শর্করাকে ভাঙলে যেটা পাই সেটা কি? গ্লুকোজ। প্রোটিনকে ভাঙলে যে সরল এককটা পাবো আমরা সেটা অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, চর্বিকে ভাঙলে আমরা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। মানে একটু আগে তোমাদেরকে পড়াইলাম না, আমাদের 3 রকমের খাবার, শর্করা, আমিষ, চর্বি, তাই না? শর্করা পরিপাক হলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গ্লুকোজ। আমিষ পরিপাক হলে আলটিমেটলি কি তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড। চর্বি পরিপাক হলে আলটিমেটলি কি তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ঠিক আছে, তো এগুলো কিন্তু ক্ষুদ্রান্তে পরিপাকটা হয়েছে। এখন কথা হচ্ছে ক্ষুদ্রান্তে যে পরিপাক হয়েছে, এখন এগুলা কি পরিপাক হয়ে কি পায়োসেতু দিয়ে বের হয়ে যাবে? না, এটার জন্য তো পরিপাক হয়নি, পরিপাক হয়েছেই ওই যে ক্ষুদ্রান্তটাকে ভেদ করে চলে আসা, ক্ষুদ্রান্তকে ভেদ করে আমার দেহের ভিতর আসা, দেহের ভিতর শোষণ করা। এখন বলা হচ্ছে যে ক্ষুদ্রান্তের মধ্যে এরকম আঙ্গুলের মতো ভাঁজ থাকে। এই যে দেখো, এই ক্ষুদ্রান্তটার মধ্যে কি থাকবে? ক্ষুদ্রান্তটা এরকম সোজা না, আমি যেরকম এরকম সোজা লিখছি না, ক্ষুদ্রান্তটা এরকম সোজা না। আমি যদি এতটুকু অংশ কাটি, এত সোজা না ক্ষুদ্রান্তটা, যদি এখান থেকে যদি এখানে কাটি এবং এটাকে যদি একটু বড় করে দেখি, দেখো আমি এখান থেকে ক্ষুদ্রান্তটাকে এখানে কাটলাম, একটা প্রাচীর একটা অংশ আমি এখানে কাটলাম, এবং আমি যদি এটা বড় করে দেখি, তো বড় করে দেখলে যেটা হবে সেটা হচ্ছে এরকম। আমি এরকম দেখি যে দেখা যায় ক্ষুদ্রান্তের যে নালীটা এটা এরকম আঙ্গুলের মতো এরকম ভাঁজ। ঠিক আছে, আমি তোমাদেরকে আরো একটু করে বুঝাই, এটা এরকম করে ভাঁজ থাকবে। এরকম করে ভাঁজ থাকবে, এবং ভাঁজ থাকলে যেটা হয় ওই যে এই যে আঙ্গুলের মতো যে ভাঁজগুলো রয়েছে না, ওই আঙ্গুলের মতো ভাঁজগুলোর ভিতর দিয়ে রক্তনালী প্রবাহিত হয়। কি হয়? রক্তনালী। এদিক দিয়ে আঙ্গুলের ভাঁজের ভিতর কি ঢুকানো থাকে, আমি তোমাদেরকে এখানে দেখালে ভালো করে বুঝবা। এই যে আঙ্গুলের ভাঁজের ভিতর এই রক্তনালী, এই আঙ্গুলের ভাঁজের ভিতর কি থাকবে? রক্তনালী থাকবে। আর তাদের মাঝখানে কি থাকবে? তাদের মাঝখানে একটা নালী থাকবে যার নাম লসিকা নালী। তার মাঝখানে একটা নালী থাকবে যার নাম লসিকা নালী। তো দেখো এখানে বলা হচ্ছে দেখো ভালো করে খেয়াল করো, এখানে বলা হচ্ছে এই গ্লুকোজ এবং আচ্ছা শর্করা থেকে শুধু এখানে একটা জিনিস বলে রাখি, শর্করাকে ভাঙলে শুধু গ্লুকোজ না, আরও কিছু জিনিস আমরা প্রধানত গ্লুকোজ পাই। শর্করাকে ভাঙলে আমরা প্রধানত গ্লুকোজ পাই, তবে গ্লুকোজ ছাড়াও আরও কিছু জিনিস থাকবে। গ্লুকোজ ছাড়াও থাকবে গ্যালাক্টোজ, তারপরে ফ্রুক্টোজ থাকবে, তারপরে সুক্রোজ থাকবে,
তারপরে ল্যাকটোজ থাকবে, সুক্রোজ, ল্যাকটোজ। তো দেখো আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি তোমাদেরকে, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং ল্যাকটোজ। তাহলে ভালো করে খেয়াল করো। গ্লুকোজ, নর্মালি শর্করা, ভালো করে খেয়াল করো। আমরা যদি বলি যে শর্করাকে পরিপাক করলে, একটু বুঝো আমি কি বলি, শর্করাকে পরিপাক করলে প্রধানত আমরা গ্লুকোজ পাই। তবে গ্লুকোজের পাশাপাশি আমরা গ্যালাক্টোজ পাই, তারপরে ফ্রুক্টোজ পাই, আমরা সুক্রোজ পাই, আমরা ল্যাকটোজ পাই। ভালো করে খেয়াল করে আমি কি বলতেছি, শর্করাকে পরিপাক করলে আমরা প্রধানত গ্লুকোজ পাই, এছাড়াও গ্যালাক্টোজ পাই, তারপরে ফ্রুক্টোজ পাই, সুক্রোজ পাই, ল্যাকটোজ পাই। এই শব্দগুলো একটু মনে রাখবে। এখন কথা হচ্ছে এইগুলো হচ্ছে এই যে দেখো, তো দেখো এটা হচ্ছে ভিতরের নালীটা। এই যে এই অংশটা হচ্ছে ধরো এটা হচ্ছে ভিতরের ভাগটা, এটা হচ্ছে ভিতরের ভাগ, এটা হচ্ছে ভিতরের ভাগ, এইটা ভিতরের অংশটা, এটা হচ্ছে বাইরের অংশ। এই যে এখানে রক্তনালী, এটা বাইরের অংশ। আচ্ছা তাহলে দেখো যদি বলি এটা ভিতরের অংশটা, এই যে ভিতরের অংশটা, এটা বাইরের অংশটা, এটা বাইরের অংশটা, এই যে এটা বাইরের অংশটা। তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভিতরের অংশ এটা যেহেতু ভিতরের অংশ, ভিতরটার মধ্যে কি আছে, আমাদের গ্লুকোজ আছে, গ্যালাক্টোজ আছে। এবং দেখো এই গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দুইটা জি দিয়ে শুরু না, যে দুইটা শব্দ জি দিয়ে শুরু, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যে দুইটা জি দিয়ে শুরু, এগুলো কি করবে, এরা ফসফরাসের সাথে যুক্ত হবে, এরা ফসফেটের সাথে যুক্ত হবে, কার সাথে যুক্ত হবে, ফসফেটের সাথে যুক্ত হয়ে সক্রিয় উপায়ে এরা রক্তনালীতে প্রবেশ করবে। সক্রিয় উপায়ে কি উপায়ে, এরা প্রথমে গ্লুকোজটা ফসফেটের সাথে যুক্ত হবে, গ্লুকোজও ফসফরাসের সাথে যুক্ত হবে, গ্যালাক্টোজও ফসফেটের সাথে যুক্ত হয়ে সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় এরা রক্তনালীতে ঢুকে যাবে। আর বাকি যেগুলো রয়েছে FSL, ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো জাস্ট ব্যাপন প্রক্রিয়ায়, এগুলো কি, এগুলো হচ্ছে ব্যাপন প্রক্রিয়া রক্তনালীতে ঢুকবে। এটা হচ্ছে এদের মধ্যে ফসফেট যুক্ত হয়ে, এর সাথে কি যুক্ত হয়ে, ফসফেট যুক্ত হয়ে এরা সক্রিয়ভাবে ঢুকবে। আর এরা ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ এরা ব্যাপন প্রক্রিয়ায় ঢুকবে। আমরা যদি বলি এরা কীভাবে ঢুকবে, এরা ব্যাপন প্রক্রিয়ায় ঢুকবে, ঠিক আছে। তারপর আমরা যদি বলি, এটা গেল আমাদের অ্যামিনো অ্যাসিডের কথা। যদি একটু বলি অ্যামিনো অ্যাসিডের কাহিনীটা হচ্ছে, দুই ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে, একটা হচ্ছে ডি অ্যামিনো অ্যাসিড আর একটা হচ্ছে অ্যাল অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড কত প্রকার, অ্যামিনো অ্যাসিড কত প্রকার, একটা হচ্ছে ডি অ্যামিনো অ্যাসিড এবং অ্যাল অ্যামিনো অ্যাসিড। তো দেখো এই অ্যামিনো অ্যাসিডের দুই প্রকার, একটা হচ্ছে ডি অ্যামিনো অ্যাসিড আর একটা হচ্ছে অ্যাল অ্যামিনো অ্যাসিড। মনে রাখবা, এই খেয়াল করো, মনে রাখবা ডি অ্যামিনো অ্যাসিড দিয়ে মনে রাখবা, ডি অ্যামিনো অ্যাসিড দিয়ে মনে রাখবা ডিএক্টিভ। কি বলছি, ডি অ্যামিনো অ্যাসিড দিয়ে মনে রাখবা ডিএক্টিভ, ডি অ্যামিনো অ্যাসিড দিয়ে মনে রাখবা কি ডিএক্টিভ, মানে নিষ্ক্রিয় পদ্ধতিতে, মানে ব্যাপন প্রক্রিয়ায়। এই ব্যাপন মানে কি নিষ্ক্রিয় প্রক্রিয়া, হ্যাঁ নিষ্ক্রিয় প্রক্রিয়া। তো দেখো ডি দিয়ে মনে রাখবা ডিএক্টিভ, ডিএক্টিভ মানে কি নিষ্ক্রিয়, তো এটা নিষ্ক্রিয় পরিশোষণ হবে, নিষ্ক্রিয় পদ্ধতিতে পরিশোষণ হবে, নিষ্ক্রিয় প্রক্রিয়ায়। কি প্রক্রিয়ায়, নিষ্ক্রিয়, ঠিক আছে, নিষ্ক্রিয় প্রক্রিয়ায়। আর এল যেটা, সেটা নিষ্ক্রিয় প্রক্রিয়ায় মানে হচ্ছে কি ব্যাপন ট্যাপন এগুলোর মাধ্যমে, ব্যাপন প্রক্রিয়ায়। আবার অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড কোন প্রক্রিয়ায় হবে, ভালো করে খেয়াল করো। এই অ্যামিনো অ্যাসিড যদি বলি যে এই অ্যামিনো অ্যাসিড কোন প্রক্রিয়া হবে, সক্রিয় মানে কি এটিপি ব্যয় হবে, শক্তি ব্যয় হবে, এটা হচ্ছে সক্রিয় প্রক্রিয়ায়। অ্যামিনো অ্যাসিড সক্রিয় প্রক্রিয়ায় পরিশোষিত হবে, কোন প্রক্রিয়ায়, সক্রিয় প্রক্রিয়ায় পরিশোষিত হবে। যাই হোক আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, সুক্রোজ এবং বললাম অ্যামিনো অ্যাসিডের কথা বললাম। আচ্ছা আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে আমার একটা ল্যাকটিক অ্যাসিড রয়ে গেল না, মানে আমাদের এটা লসিকা নালী, এগুলো হচ্ছে রক্তনালী, আর এটা হচ্ছে কি মাঝখানেটা হচ্ছে লসিকা নালী। তো দেখো আমার খাবারের কথা কি কি বললাম, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার, না এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাবার, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার। আরেকটা কি রয়েছে, চর্বি জাতীয় খাবার। দেখো চর্বি জাতীয় খাবার কি, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। তো দেখো ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে ফ্রুক্টোজ, এটা সুক্রোজ, এটা ল্যাকটোজ। আর এখানে আমরা বোঝাচ্ছি এটা ফ্যাটি অ্যাসিড
ফ্যাটি অ্যাসিড এবং কি ফ্যাটি অ্যাসিড প্লাস কি গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল কী করবে দেখো, এদের একটু কাবজাব আছে, এদেরটা আমি আলাদা করে পড়াই, এদেরটা আলাদা করে পড়াই। আবার বলা তো দেখো আমরা আমরা ওই এইটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা একটু আলাদা করে পড়াই, সেটা তোমাদের দেখো, সেটা হচ্ছে এরকম, দেখো ভালো করে দেখো, তাহলে এদের ভিতরে কি থাকে বলছিলাম, এদের ভিতরে রক্তনালী থাকে। ও আচ্ছা, এই ভাঁজগুলোকে কি বলা হয়? মাইক্রোভিলাই বলা হয়, এটা তো বলি নাই। এই ভাঁজগুলোকে কি বলা হয়? এই ভাঁজগুলোকে এই যে একটা ভাঁজ, আঙুলের মতো ভাঁজ, এটাকে বলা হয় মাইক্রোভিলাই। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার রে? এই যে পড়ানো শুরু করে দিচ্ছি, এখন ক্লিয়ার? হ্যাঁ, তো দেখো, তো আমি যেটা বলতেছিলাম, এই যে এই আঙ্গুলের মতো যে এই ভাঁজগুলো, আঙ্গুলের মতো এই ভাঁজগুলো, এগুলোকে বলে মাইক্রোভিলাই। তো যাই হোক, এই যে দেখো, এই যে এটা রক্তনালী, তো রক্তনালীতে কি কি আসছে? রক্তনালীতে শর্করা এবং আমিষের উপাদানগুলো, শর্করার থেকে গ্লুকোজ যেগুলো পাইছি এবং আমিষ থেকে যেগুলো পাইছি সেগুলো রক্তনালীতে আসে। কিন্তু যেগুলা কি, ওই যে আমরা কি বললাম, লসিকা নালীতে কি আসবে? লসিকা নালীটা বাকি রইল না, লসিকা নালীতে আসবে হচ্ছে চর্বিগুলো। চর্বির উপাদানের নাম কি? ফ্যাটি অ্যাসিড এবং কি গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং কি গ্লিসারল। তো দেখো, ওই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলো এরা সরাসরি লসিকাতে আসবে, মানে আমি তোমাদেরকে বলি, শর্করা এবং আমিষের উপাদানগুলো, মানে প্রথম দুইটা, 1 নম্বর এবং 2 নম্বর, শর্করা এবং আমিষের উপাদানগুলো কোথায় আসছে? 1 নম্বর এবং 2 নম্বর। শর্করা এবং আমিষের উপাদানগুলো রক্তনালীতে ঢুকে, কিন্তু ফ্যাটি অ্যাসিড গ্লিসারল মানে চর্বির উপাদানগুলো ঢুকবে লসিকা নালীতে। ঠিক আছে? এখন তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে ঢোকার আগে ওই যে এটা তো মাইক্রোভিলাই না, এটাকে আমরা কি বলতেছি? ভাস্টার নাম হচ্ছে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাতে কতগুলো স্তম্ভাকার কোষ থাকে, কি থাকে? মাইক্রোভিলাই কতগুলো স্তম্ভাকার কোষ থাকে, এরকম স্তম্ভের মতো কিছু কোষ থাকে মাইক্রোভিলাইতে, কিছু স্তম্ভাকার কোষ থাকে। হ্যাঁ, মাইক্রোভিলাইতে স্তম্ভাকার কোষ থাকে। তো এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলো সরাসরি লসিকাতে যাবে না, আগে স্তম্ভাকার কোষে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলো আগে স্তম্ভাকার কোষে ঢুকবে, তো এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল মিলে, ওই স্তম্ভাকার কোষেই তৈরি হবে কি? এগুলো হচ্ছে স্তম্ভাকার এপিথেলিয়াল কোষ, এগুলো হচ্ছে স্তম্ভাকার এপিথেলিয়াম কোষ। তো যেটা বলছিলাম, এই স্তম্ভাকার এপিথেলিয়াম কোষে প্রথমে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা ঢুকে তৈরি হবে কি আমরা কি বলছিলাম, লিপিড ভেঙে কি হয়? লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়। আবার এই স্তম্ভাকার এপিথেলিয়াল কোষের ভিতর ঢুকে আবার ফ্যাটি অ্যাসিড গ্লিসারল জোড়া লেগে গেছে, তাহলে লিপিড তৈরি হয়ে গেল। তাহলে এটা থেকে কি তৈরি হয়ে গেছে? লিপিড হবে। তো দেখো, লিপিড হবে, কি হবে? আচ্ছা, লিপিড ভেঙে যদি আমরা ফ্যাটি অ্যাসিড, এটা পরিপাক নালীর ভিতরে ক্ষুদ্রান্তে কি লাইপেজের উপস্থিতিতে লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়। তো এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলগুলো আবার কোষের ভিতর ঢুকে আবার লিপিড হয়ে যাবে। ওই লিপিডগুলো আবার প্রোটিনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে কি? লিপোপ্রোটিন। কি তৈরি করবে? লিপোপ্রোটিন এবং লিপোপ্রোটিন তৈরি করে, এদেরকে লিপোপ্রোটিন তৈরি করে, এবং এটাকে কাইলোমাইক্রন বলা হয়। একে কি বলা হয়? একে কাইলোমাইক্রন বলা হয়। এই লিপোপ্রোটিনগুলোকে কি বলা হয়? এই লিপোপ্রোটিনগুলোকে কাইলোমাইক্রন বলা হয়। তো ওই লিপোপ্রোটিন বা কাইলোমাইক্রনগুলো তখন ঢুকবে কি? তখন লসিকার ভিতর ঢুকবে। এই লসিকার ভিতর ঢুকবে, তখন এই ঘটনাটাকে বলা হয় এক্সোসাইটোসিস। কি বলা হয়? এক্সোসাইটোসিস। তখন এই ঘটনাকে কি বলা হয়? এক্সোসাইটোসিস। তখন এটাকে কি বলা হয়? এক্সোসাইটোসিস। তো দেখো, চর্বির উপাদানগুলো শোষণটা কিন্তু
আবার ব্লার বলতেছে। ক্লিয়ার হলে বলিও। এটা এক্সোসাইটোসিস। কি কয় কিছু দেখা যায় না। নেটওয়ার্ক আছে? আচ্ছা, আমি একটু করে বলে দিচ্ছি তোমাদেরকে বিষয়টা। মানে এখানে নর্মালি লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয় না, এই যে ক্ষুদ্রান্তের ভিতরে, এই নালিটার ভিতরে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়। কারণ কী ভেঙে? লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয়। তো ওই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা যে হয়, কোথায় হয়? এটা লিপিড ভেঙেই কিন্তু হয়। কোথায়? পরিপাক নালীর ভিতর। তো লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়। ওই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলো মাইক্রোভিলাইয়ের মধ্যে যে কোষগুলো আছে, সেই কোষের ভিতরে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলো ঢুকে গিয়ে এরা আবার জোড়া লাগে। তো দেখো, পরিপাক নালীর ভিতরে এরা ভেঙে প্রথমে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়, আবার এই কোষগুলোর ভিতর ঢুকে গিয়ে ওই যে মাইক্রোভিলাই যে রয়েছে এর কোষের ভিতর ঢুকে গিয়ে এদেরকে আবার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা আবার জোড়া লেগে গিয়ে আবার লিপিড হয়ে যায়। তো লিপিড ভেঙে যেমন ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়, আবার এই কোষগুলোর ভিতর ঢুকে গিয়ে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল জোড়া লেগে আবার লিপিড হয়ে যায়। এই লিপিডগুলোর চারপাশে প্রোটিন যুক্ত হয়ে সেটাতে তৈরি করে লিপোপ্রোটিন তৈরি করে, যেটার অন্য নাম হচ্ছে কাইলোমাইক্রন। তো এই কাইলোমাইক্রনগুলো সরাসরি তারপর লসিকাতে চলে আসে। এই লসিকাতে যে চলে আসলো এটাকে বলা হয় এক্সোসাইটোসিস। কোষ থেকে বেরোয় গেছে, এক্সিট হয়েছে, এটাকে এক্সোসাইটোসিস বলা হয়। তো লিপোপ্রোটিনকে কি বলা হয়? লিপোপ্রোটিনটা লসিকাতে আসাটাকে বলা হয় এক্সোসাইটোসিস। আর তখন এই লসিকাটা ওই চর্বির কারণে, লিপিডের কারণে, চর্বি তো আমরা নর্মালি জানি চর্বি হচ্ছে একটু সাদাটে, অনেকটা সাদাটে টাইপের। হ্যাঁ, তো যখন চর্বিটা লসিকার ভিতরে ঢুকে যাবে তখন লসিকাটাও কী হয়ে যাবে? সাদা হয়ে যাবে। কি? তখন লসিকাটাও সাদা হয়ে যাবে। তো দেখো, আমি যেটা বলছি যে মানে এই যে লিপোপ্রোটিন বা কাইলোমাইক্রন, এটা কিন্তু একটু সাদা। তো ওই লিপোপ্রোটিন কাইলোমাইক্রন যখন কোষ থেকে বেরিয়ে লসিকার ভিতরে ঢুকে যাবে সেটাকে বলে এক্সোসাইটোসিস। এবং তখন লসিকাটা দেখাবে সাদাটে। তখন লসিকাটা সাদাটে দেখাবে। লসিকার নালীটাকে কি দেখাবে? তখন লসিকার নালীতে, এটা লসিকার নালী, এই লসিকার নালীটাকে তখন কি দেখাবে? সাদাটা দেখাবে। এই জন্য এই সাদাটে কথাটাকে বোঝায় একটা শব্দ দিয়ে, হচ্ছে লেকটিয়াল বলা হয়। এই জন্য কি বলা হয়? লেকটিয়াল নালী বলা হয়। লেকটিয়াল নালী। কি নালী? লেকটিয়াল নালী। এটা যেহেতু সাদাটে হয়ে যায়, তাই এই জন্য এই তাহলে পরিপাক নালী খেয়াল করো। পরিপাক নালীর দেখো, পরিপাক নালীর চারদিকের লসিকা নালীগুলো যেহেতু সাদাটে হয়ে যায়, এদের জন্য এদেরকে বলা হয় লেকটিয়াল নালী। লেকটিয়াল কথাটার মানে হচ্ছে সাদাটে। তাই আমি আবারও বলি,
পরিপাকনালীর চারদিকে যে লসিকানালীগুলো, এগুলো কাইলোম্যাক্রনের কারণে সাদাটে হয়ে যায়। তাই পরিপাকনালীর চারদিকের লসিকানালীগুলো যেহেতু সাদাটে হয়ে যায়, তাই এদেরকে বলবো আমরা লেকটিয়াল নালী। তো লেকটিয়াল লসিকানালী বলতে আমরা বুঝবো পরিপাকনালীর চারদিকের গুলো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই তো পড়াশোনা করো ঠিক মতো, নিজের খেয়াল রাখিও, আর সব কিছু পাশাপাশি পড়াশোনাটা তো অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবা। ওকে, গুড বাই। আমার জন্য দোয়া করি সবাই।